বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশের রাজনীতি এটা মোটামুটি স্পষ্ট এবং দৃশ্যমানও বলা যেতে পারে। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এখন প্রধান নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে ভারত, এবং সেটা মোটামুটিভাবে বিরোধীদের কথায় স্পষ্ট, ক্ষমতাসীনদের কথায় স্পষ্ট, ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সুশীল সমাজের কথায় বা প্রাক্তন কূটনীতিকদের কথায় স্পষ্ট। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে একজন রাজনীতিবিদ হিসেবে আপনারা বিষয়টিকে কীভাবে দেখেন। মিস্টার আহমদ হোসেন। জি, আপনাকে জিল্লুর ভাই ধন্যবাদ। এমপি হওয়ার পরে আপনি আমাকে ডেকেছেন, আগেও ডেকেছি, আপনি সময় দিতে পারেনি। তবে এমপি হওয়ার পরে আপনার তৃতীয় মাত্রায় এসলাম প্রথম, এটা অভিষেকের মতো মনে হচ্ছে আমাকে, আমাদের কাছেও তাই মনে হচ্ছে। সুতরাং প্রথমই আপনি জিজ্ঞেস প্রশ্ন করেছেন, আমি তো ভাবনা ছিলাম যে এমপি হওয়ার পরে আর আপনাকে পাওয়া যাবে কিনা, কারণ অনেকের অবস্থান বদলের সঙ্গে সঙ্গে মনস্তত্ত্বে পরিবর্তন ঘটে, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন ঘটে, ভাবসাবে পরিবর্তন ঘটে। মঙ্গল গ্রহে যাওয়া যায় না। যারা জনগণের ভোটে এমপি হয় তারা জনগণের মানুষই থাকে, এটা অন্যার জন্য থাকুক। আর আপনি যেটা বলেছেন, প্রথমেই আপনি বোলিং করেছেন যেভাবে, যে ভারত হচ্ছে নিয়ামক শক্তি, কাদের মতে? বিরোধীদের মধ্যে। আমি বলছি বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রধান নিয়ামক শক্তি হয়ে উঠেছে, এবং এটা বিএনপির কথাও বোঝা যায়, অন্যান্য দলের কথাও বোঝা যায়, আওয়ামী লীগের কথাও বোঝা যায়, সরকারের মন্ত্রীদের কথাও বোঝা যায়, এবং ভারতীয়দের কথাও বোঝা যায়। এটা কথার মধ্যে পার্থক্য তো আছে। সেটা পার্থক্যটা আপনি যখন বিএনপি বলে, অন্যরা বলে, যারা ভারত বিরোধী চিন্তা থেকে তৈরি হয়েছে, তারা যখন বলে তাদেরটা অন্যরকম। আর ভারত নিয়ামক শক্তি না, রাজনীতির নিয়ামক শক্তি হচ্ছে দেশের জনগণ। ভারত আমার বন্ধু, নিঃসন্দেহে নেইবারিং ফ্রেন্ড, ৭১-এর যুদ্ধে তাদের অনেক ভূমিকা, সেটা এক জিনিস, আর নিয়ামক শক্তিও আরেক জিনিস। বাংলাদেশের পলিটিক্সে জনগণই হচ্ছে নিয়ামক শক্তি, বারবার প্রমাণিত হয়েছে। কাজেই এই ক্ষেত্রে যারা ব্যর্থ হয়ে যায়, তখন জনগণ থেকে যারা বিচ্যুত হয়ে যায়, জনগণ থেকে যারা প্রত্যাখ্যাত হয়, তখন তাদের কাছে যখন ভারত চলে আসে, তখন তারা বলে ভারতের এই সাহায্যে, নিয়ামক শক্তিতেই আওয়ামী লীগ পাওয়ার এসেছে। এইগুলো কথা বলে অন্তত আমাদের জয়টাকে অনেকটা কলঙ্কিত করা, জয়টাকে প্রশ্নবিদ্ধ করা, জনগণ ভোট দেয়নি এমন প্রশ্ন তুলে চায়। কিন্তু রিয়ালিটি হচ্ছে সেটা নয়। এবারে নির্বাচন হচ্ছে অবাধ নিরপেক্ষ, এবং এটা বিশ্বাসের দিক থেকে হয়তো যে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ রাজনীতি করে সে কখনো স্বীকারও করবে। এবং আপনি আমাকে যেমন বলেছেন, আর এবার প্রথমবারের মতো যে সংসদ সদস্য আহমদ হোসেন, আগে কিন্তু কথা বলেননি, আগে আওয়ামী লীগের সাংগঠনিক বলতেন। এই সংসদ সদস্য আমি হয়েছি, এই জায়গাটা কিন্তু আপনি কথা বলতে পারবেন না রাতের ভোটে হয়ে গেছি, এ কথা বলতে পারবেন না। সেটা যখন অনেকেরা বলে রাতের ভোটের কথা যখন বলে, তখনও আমি কাউকে বলিনি না। সুতরাং আমি অফিসিয়াল যেটা বলছি যে নিয়ামক শক্তি জনগণ, পিপুলস পাওয়ারটা হচ্ছে মেইন। আর পিপুলকে আপনি যেতে হবে, পিপুলকে অর্গানাইজ করতে হবে, এবং পিপুলের ম্যান্ডেট নেওয়ার জন্য নির্বাচনেও যেতে হবে। নির্বাচন হচ্ছে একমাত্র পথ যেখানে গিয়ে আপনার শক্তিমত্তা প্রমাণ করতে পারেন। অন্যথায় আপনি নির্বাচন বর্জন করে নির্বাচন প্রতিহত করার নামে আপনি সন্ত্রাস সৃষ্টি করে কখনো রাজনৈতিক শক্তিমত্তার প্রমাণ আপনি দিতে পারেন না। ইতিহাসে কেউ পারেনি, এবং কথা বলতে কেউ পারবে না। ইলেকশন বর্জন করে আপনার সন্ত্রাস সৃষ্টি করে রেললাইন উপড়িয়ে ফেলে কখনো সাকসেস কেউ হয়েছে। কাজেই এই নির্বাচন বর্জন করেছে বিএনপি, এবং বিএনপির এটা ভুলে জীবন গেল, ভুলে শুধরানো হলো না। এখন কী করবে? 5 বছর পরে যখন নির্বাচন হবে, তখন তার নিবন্ধন থাকবে কি থাকবে না এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে। পরপর অন্ততপক্ষে 2টো নির্বাচন সম্ভবত না করলে নিবন্ধন বাতিল হয়ে যায়, এমন প্রশ্নের মুখে। আপনারা গ্যারান্টেড আগামী নির্বাচনে বিএনপি যাবে? সো আরেকবার না, এটা তো শুরু হলো, তুলনামূলক 7 জানুয়ারি হলাম, এপ্রিল মাসের কয় তারিখ আজকে? যাই হোক, এই তো 3-4 মাসের এমপি আমি। এটা দিল্লি বহুত দূর, অনেক দূর, আরও 5 বছর।
তখন দেখা যাবে। এবার দেখলাম না নির্বাচনের আগে দিল্লি বহুদূর হবে না, দিল্লি তো আপনাদের কাছাকাছি, আপনারা নিজেরাই ওই দিল্লি বলছি না, আপনি দিল্লি মানে উপমা আর কি। জি, বুঝতে পেরেছি। আমরা কথা বলি ওই দিল্লি না, ভারতের দিল্লি করছি না, এটা উপমা আছে, একটা দিল্লি বহুত দূর, সেটা আমি দিয়েছি। মিস্টার শামসুজ্জামান দুদু। জি, আপনাকে ধন্যবাদ। আহমেদ হোসেন সাহেব, তাকেও ধন্যবাদ। আর যারা এই অনুষ্ঠান টেলিভিশনের সামনে বসে দেখছেন তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আহমেদ হোসেন একটা বিতর্কিত নির্বাচন, তবে সাংবিধানিকভাবে তিনি এমপি। সে এসেছে মানে একটা পরিবর্তনের মধ্য দিয়ে, আর আমি এসেছি আর একটা পরিবর্তন, সেটা হচ্ছে এই নির্বাচন যেটিকে গণবিরোধী নির্বাচন হিসাবে মানুষ মনে করে, সেই নির্বাচনের বিরোধিতার মধ্যে প্রায় ৩০-৩৫ হাজার যে বন্দী হয়েছিল কোনো নির্বাচনের আগে বাংলাদেশে, কেন এই উপমহাদেশে এই ধরনের ঘটনা নাই যে নির্বাচনকালীন সময়ে প্রধান বিরোধী দল সে বর্জন করুক আর অংশগ্রহণ করুক, সেই দলের প্রধান নেতৃত্বের সঙ্গে নেতা কর্মী অসংখ্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে আমি একজন, বেরিয়ে সেই প্রথম আপনার তৃতীয় মাত্রায় দুইজনের দুটো, একজন সংসদ থেকে, একজন কারাগার থেকে, একজন বিতর্কিত নির্বাচন, যে সেই নির্বাচন সাংবিধানিক বৈধতা থাকলেও সেই নির্বাচন আমি প্রত্যাশা অবশ্যই করব যে আমার সময়ের যেসব ছাত্রনেতা তারা অহংকার করার মতো একটা বিষয়ের মধ্যে থাকুক। এই নির্বাচন যদি সে কখনো বিরোধী দল হয়, গ্রেপ্তার হয়, আমি তাকে এই পরামর্শ দিয়েছি যে একবার এমপি হওয়ার বিষয় যেন থাকে, কারাগারে গেলে কিছু সুবিধা ভোগ করা যায় এমপি থাকলে, আমি যেমন পেয়েছি সাবেক এমপি হিসাবে। আমি চাই যে আমার আশেপাশে যারা আছে, যারা রাজনীতি করে বিশেষ করে, তারা যেন এমপির একটা সিল নিতে পারে। কী ধরনের এমপি আমি সেটা বিতর্কে যাচ্ছি না। সেই অর্থে আজকের এই অনুষ্ঠান আমার জীবনে একটি স্মরণীয় অনুষ্ঠান, সেই জন্য যে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ দিই। আর যে প্রসঙ্গটা বললেন ভারত, আসলে ভারত অবস্থানগত দিক থেকে আমাদের চতুর্দিকে, তিন দিকে না, বঙ্গোপসাগর সহ এমনকি আকাশেও তারা আমাদেরকে মানে ঘিরে আছে। একসময় আমরা ভারতেরই অংশ ছিলাম, ভারতবর্ষের অংশ ছিলাম, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। এই যেমন ওবায়দুল কাদের সাহেব আমাদের সময় ছাত্রনেতা, এখন প্রবীণ জননেতা, তিনি স্পষ্ট করে বলেছেন দুর্যোগকালীন সময় ভারত তার পাশে ছিল। এটি স্বীকারোক্তি এবং এটি খারাপ কিছু না, সত্যকে তিনি মেনে নিয়েছেন। অর্থাৎ তিনি যে চাপের মধ্যে পড়েছিলেন, সরকার যে চাপের মধ্যে পড়েছিল, রাজনীতি যে চাপের মধ্যে পড়েছিল, তখন ভারত ছাড়া আওয়ামী লীগের কোনো মুক্তির কোনো মানে সেই চাপটা তারা নিতে পারে নাই। আমেরিকা, ইউরোপ, মানে পশ্চিমা বিশ্ব বলবো না, গণতন্ত্র বিশ্ব যখন স্বৈরতন্ত্রের বিরোধিতা করছিল, সেই সময় ভারত সেই পাশে দাঁড়িয়েছিল। সেই ভারত যেটি করেছে ৭১-এর সঙ্গে, ভারত আমাদের অবশ্যই বন্ধু, তার জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো ভিন্নতা নেই, না সংস্কৃতিতে, না রাজনৈতিক ভাবনায়, না গণতান্ত্রিক চেতনায়, কিন্তু সরকারের ভিন্নতা আছে। ভারতের বর্তমান সরকার আর ৭১ সালের ভারতীয় সরকার, কংগ্রেসের সরকার, দুটো ভিন্নতা আছে। এখন বিজেপি এখানে নির্বাচন নামে যেটা হয়েছে সেটা বিশ্ব দেখেছে, ভারতও দেখেছে, এখানকার জনগণও দেখেছে। এই নির্বাচনকে যারাই সমর্থন করেছে তারা গণতন্ত্রর অবস্থান থেকে সরে গেছে। এটা হলো আমার বিশ্লেষণ। আর ৭১-এর মুক্তিযুদ্ধে গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষ নিয়েছিল ভারত, এটা পাকিস্তানের বিরোধিতা না। আমাদের দেশের জনগণ যখন গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, লড়াই করছে, তখন ভারত কিন্তু আমাদের পক্ষ নিয়েছিল। অবশ্যই এটা তাকে ধন্যবাদ দিতে হয়। এখনকার পক্ষ নেওয়াটা গণতন্ত্র বিপক্ষে অবস্থান নেওয়াটা, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়াটা, মানুষের ভোটাধিকারকে দমানোর যে দৃষ্টিভঙ্গি সেটার পক্ষে যাওয়া। সেই জন্য এখনকার ভারত আর মানে ৫২ বছরের আগের ভারতের ভিতরে ভিন্নতা আমার দৃষ্টিতে আছে।
এটা আরও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যেটা সিঙ্গাপুর একটা পোর্ট ব্যবহার করে যে অর্থনৈতিক স্বাবলম্বিতা আসছে, আমাদের একটা পোর্টেও সেই মানে রেভিনিউ আমরা পাই কিনা সন্দেহ আছে। আমরা রাস্তা ব্যবহার করছি, সেভেন সিস্টারকে আমরা যে সুবিধা দিচ্ছি সেখান থেকে আমাদের সুবিধা কতটুকু, এই বিবেচনায় ভারত 100% সুবিধা ভোগকারী দেশ। তো তারা স্বাভাবিক কারণে জাতীয় স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে তারা এটা করতে পারে। কিন্তু আমরা সব কিছু বিলিয়ে দিয়ে যে বন্ধুত্ব প্রত্যাশা করছি, যে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেটা কতটা বাস্তবসম্মত এটা চিন্তার বিষয় আমার কাছে মনে হয়েছে। আইন শৃঙ্খলার দিক থেকে যেটি মনে হয় যে এই দেশে একটা মানে ছোট্ট একটা উদাহরণ দিই, যে টাকা পাচারকারীদের অন্যতম হচ্ছে পিকে হালদার। সে কিন্তু টাকা নিয়ে পার্শ্ববর্তী দেশে গেছে, ওখানে গ্রেপ্তার হচ্ছে, ওখানে বিচার হচ্ছে, টাকাগুলো কিন্তু ওখানে আছে। সেই আমার দেশের জনগণের টাকা, সেই টাকাটা আমরা পাচ্ছি না, কিন্তু বিচারে হয়তো তা সাজাও হয়ে যেতে পারে, কিন্তু টাকাটা ভারতেই থেকে যাবে। এখানে এই টেন্ডারে আলোচনা হচ্ছে। তো পার্শ্ববর্তী দেশের যেটি আমাদের বন্ধু হিসাবে যাদেরকে আমরা মনে করি, সেই দেশের বর্তমান নীতি নির্ধারকরা তারা তাদের কথা ভাবছেন, আমাদের কথা ভাবছেন বা বাংলাদেশের কথা ভাবছেন, এটা আমার কাছে মনে হয়নি। সেই কারণে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ হয়তো লাভবান হয়েছে ক্ষমতার প্রশ্নে, তো মানে দেশের জনগণ এবং গণতন্ত্র কতটা সমৃদ্ধ হয়েছে এনে আমার সন্দেহ আছে। সেই জন্যে বন্ধুত্ব হবে পারস্পরিক সমতার ভিত্তিতে, ছোট বড় না। ওই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত আমরা পৌঁছাতে না পারবো। আর এখন বিশ্বটা এত ওপেন, মানে প্রকাশ্য, গোপনীয়তাটা আপনি ধরেন আমার দেশের নির্বাচন কিন্তু 85টা দেশ সম্ভবত মিটিং করেছে ভারতে বাংলাদেশের নির্বাচন নিয়ে। ভারতের আহ্বানে এই রাষ্ট্র বা দূত অথবা কূটনীতিকরা বাংলাদেশে ঢাকা শহরে কিন্তু আসে নাই, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তারা বসে নাই। তো এই ভারতীয় যে উদ্যোগ, সেটা আমার কাছে খুব মনে হয়েছে দৃষ্টিকটু, যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য নির্বাচনের জন্য খুব গ্রহণযোগ্য একটা পদক্ষেপ হতে পারে না। সেই জন্যে ভারতের বন্ধুত্ব আমাদের প্রয়োজন আছে, বৃহৎ গণতান্ত্রিক একটি দেশ, কিন্তু সেই বৃহৎ গণতান্ত্রিক দেশের কাছে আমরা যা প্রত্যাশা করেছি আমরা সেটা পাইনি। না, দুদুভাই তো একজন পুরখাওয়া রাজনীতি, ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি কিন্তু বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, বাম ঘরানার নেতা ছিলেন। সেখান থেকে তৈরি হয়েই কিন্তু বিএনপিতে এসেছে। বিএনপিতে এসে উনি তৈরি হননি, যে কারণে তার দৃষ্টিভঙ্গিতে বিএনপি থাকলেও প্রকাশভঙ্গিতে রাজনৈতিক চরিত্র আছে, পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি আছে, পলিটিক্যালি উনি ডিসকাশন করেছেন, তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। আপনি একমত? না, আমি তার সাথে একমত। আমি তার সাথে একমত হলে আমি বিএনপি হয়ে যাব না, সবসময় না একমত তো বিএনপি হতে হবে নট নেসেসারি। তার প্রেজেন্টেশনটাকে আমি ওকে মনে করি। তিনি তো আমার কাছে দিয়ে আসেননি। বিএনপি যে চরিত্রের পার্টি, মারমুখো পার্টি, খুন করে ফেলো, ওইভাবে তো উনি আসেননি। বিকজ সেই কারণে বলছি, বিএনপির চরিত্র নিয়ে তিনি গড়ে ওঠেননি, এক, তার পার্সোনালি বলছি। আর তিনি যা বলেছেন যে ভারত লাভবান হবে, হ্যাঁ, ভারত একটা তো লাভবান হবেই। তার সেভেন সিস্টারে যে কান্ট্রিগুলো আছে সেই দিকে আপনার 10 ট্রাক অস্ত্র আর যাবে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল 10 ট্রাক অস্ত্র কিন্তু ধরা পড়েছিল, আর কত ট্রাক অস্ত্র যে গিয়েছে যেগুলো ধরা পড়েনি আপনার সেভেন সিস্টার্স কান্ট্রিগুলোকে সাহায্য করার জন্য, আসাম উল্ফাকে হেল্প করার জন্য। এবং আপনি জানেন উল্ফার নেতার নামটা ভুলে গেছি এখন, অনুপ চেটিয়া। তো অনুপ চেটিয়া অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু অনুপ চেটিয়াকে আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভারতের কাছে হ্যান্ড ওভার করেছেন। এক কথায় আপনার উল্পা
আসাম থেকে বিলুপ্ত হয়ে গেছে, এক্ষেত্রে তো ভারত লাভবান হয়েছে। আমার সয়েলকে, মাটিকে আপনার ব্যবহার করে এখানে সন্ত্রাসবাদের জন্ম হতে পারে না। আমি অন্য দেশের সন্ত্রাসবাদকে উস্কিয়ে দিই, তা আমার দেশেও সন্ত্রাসবাদ গেড়ে বসবে। কাজে সন্ত্রাসবাদ যারা অন্য দেশে তৈরি করতে চান, প্রকারান্তর নিজ দেশেই সন্ত্রাস তৈরি হয়ে যায়। এখানে আমরা তো সাম্প্রদায়িক রাজনীতিকে এখানে এক্সপোর্ট করতে পারি না, ও সাম্প্রদায়িক রাজনীতির সাথে নিজেরা নিজের ঐক্যমত পোষণ করতে পারি। কাজে এই ক্ষেত্রে ভারত লাভবান। আর আমরা লাভবান হয়েছি কীভাবে? আমাদের লাভবান হয়েছে, আমরা সীমান্ত চুক্তি হয়েছে, বঙ্গবন্ধু এটা পার্লামেন্টে অনুমোদন দিয়েছিলেন, আর সীমান্ত চুক্তিটা কিন্তু প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরেই, এই আওয়ামী লীগ শাসন আমলেই সীমান্ত চুক্তি সম্পাদন হয়েছে। এটা অ্যাচিভমেন্ট আমাদের। দ্যাট ইজ ডান বাই অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এবং আপনি এখানে যদি বলেন গঙ্গা চুক্তি নিয়ে ফারাক্কা তো মিছিল হয়েছে, এবার মৌলানা আব্দুল হামিদ বাসানি লং মার্চ করেছেন, মনে আছে? জিয়াউর রহমান তখন সামরিক শাসক এবং প্রেসিডেন্ট, এবং বাসানি সাহেব নিজে লং মার্চ করেছেন। বাট গঙ্গা যে চুক্তিটা, ফারাক্কা চুক্তি, এই চুক্তিটাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই সম্পাদিত হয়েছে। এটা লাভবান হয়েছে আমরা। 3 নম্বর হলো আপনার পাহাড়ে যে আনরেস্ট ছিল, এই ক্ষেত্রে ভারতের কোনো অবদান নেই। তবে সেই ক্ষেত্রে আমরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে শান্তি চুক্তি করে যে ভারতের যে আপনার অস্থিরতাটাকে সেটা কমিয়েছেন। স্ট্রাগলের যে রাজনীতিটা ছিল সেটাকে উনি কমিয়েছেন। বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটে সেটা এক জিনিস, বাট সেখানে যে তারা তাদের এলাকাকে স্বাধীন করবে যে লক্ষ্যে কাজ শুরু করেছিল, সেটা কিন্তু থেমে গেছে এখন। এই যে বাস্তবতাগুলোকে আমরা মেনে নিতে হবে, এগুলো সাকসেস, এগুলো আমাদের সফলতা। আর ভারত আমাদের সাপোর্ট করেছে। ভারত কেন? আপনি যদি বলেন আমাদের এই গভর্নমেন্টকে জাপান স্বীকৃতি দেয়নি, জার্মান দেয়নি, পৃথিবীর সব রাষ্ট্র, এমনকি জো বাইডেন চিঠিতে লিখেছেন যে আমরা আন্তরিকভাবে এই সরকারের সাথে কাজ করতে ইচ্ছুক। যেখানে বিএনপি তাকিয়েছিল যে আমেরিকা থেকে একটা বার্তা চলে আসলে এখানে আপনার সব ফিনিশ হয়ে যাবে, আপনার ভিসা নীতিতে আইসা আমরা সব আটকে যাব, কিন্তু অবশেষে কিছুই হলো না। সুতরাং এই দিক থেকে সব কিছু, আমরা যদি কূটনৈতিক রাজনীতিতেও কিন্তু বিএনপি ফেল করেছে, তার ফ্রেন্ডদেরকে ধরে রাখতে পারেনি। নিশ্চয়ই তার ফ্রেন্ডস যাদের সাপোর্ট করেছিল তারা কিন্তু তাদেরকে পরবর্তী সময় যখন তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে, যখন ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি চলে গেছে, তখন কিন্তু তার বন্ধুরা যারা সাপোর্ট করেছিল তারা কিন্তু রিট্রিট করেছে। তারা মনে করো নো, এটা হতে পারে না, ডেমোক্রেসিতে ভায়োলেন্স কখনো অ্যালাউড নয়, কোথাও নয়। এটা আব্রাহাম লিঙ্কন কি বলে গেছে যে ইন পলিটিক্স অফ ডেমোক্রেসিতে ভায়োলেন্স ইজ অ্যাডমিটেড? নেভার, কখনো নয়। সুতরাং এই ক্ষেত্রে বিএনপি ফেল করেছে, ব্যর্থ হয়েছে। যেমন আপনার টকশোতে যখন আসতাম নির্বাচনের আগে, খুব উত্থাপ থাকতো, উত্থাপের মধ্যে বিএনপির ভয় ছিল, এই তো আমরা পড়ে যাচ্ছি, এই তো স্টেপ ডাউন হয়ে যাচ্ছে, এই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইন করে ফেলছে, এই তো আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না, এই তো শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, এমন সব বাক্য বিন্যাস, বাক্যে উচ্ছ্বাস আমি দেখতাম তাদের কণ্ঠে। কিন্তু আজকে সেই কণ্ঠে কিন্তু সেই বিষয়টা আর নেই। এখন এই যে পড়ে গেলাম, পরাজিত হলাম, তারপরেও কিন্তু পা নাড়াচ্ছি, এই পরাজিত হয়নি। নিজেকে নিজে বললাম আমি আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। পিপুল যখন আপনাকে বড় বলবে দেন ইউ আর গ্রেট, আর আপনি বলে আই এম দি গ্রেট, বা পিপুল আপনাকে বলে নাই তো ইউ আর নট দি গ্রেট। সুতরাং পিপুল বলেছে শেখ হাসিনা ইজ পপুলার, ইন্টারন্যাশনালি বলেছে শেখ হাসিনা ইজ পপুলার, ইন্টারন্যাশনালি বলেছে শেখ হাসিনা ইজ সাকসেস লিডার। কাজে এটা আপনি মানতে পারছেন না বিধায় আপনি আবল তাবল বলে আপনি এটাকে বিকৃত করার চেষ্টা করছেন। কী করবে না, কিছু তো বলার কিছু নেই, অন্তত অন্যভাবে ঘুরিয়ে টুরিয়ে বলে হলেও অন্তত মানুষকে বোঝালাম যে আমরা তো ইলেকশন মানি নাই, ইলেকশন ব্যর্থ, ইলেকশন এটা সফল না, এইসব কথা বলে অন্তত কর্মী বা সমর্থকদেরকে একটু আশ্বস্ত করা, একটু প্রাণ দেওয়া যে তোমরা ওয়েট করো, আমরা ক্ষমতায় আসছি, এমন সব ভাবসাব দেখানো। বাট রিয়ালিটি হচ্ছে বিএনপি যে ফেলুরটা করেছে, রাজনীতিতে ফেলুর, এটা কিন্তু হয়। ব্যর্থ হলে কিন্তু বন্ধু থাকে না, সাকসেস হলে কিন্তু অনেক বন্ধু আর ফিরে আসে। আজকে কিন্তু বিএনপির অনেক বন্ধুই নাই, এবং ডোমেস্টিক যারা ছিল
তারাও দেখি এখন আর টকশোতে আসা সেইভাবে বিএনপিকে ডিফেন্ড করে না। কাজে এটা হচ্ছে রিয়ালিটি, মানতে হবে আপনাকে। ওরা বিএনপিকে আরও রাজনীতি শেখার সময় নেই, এখনও যার শেখা হয়নি, 9 বছরে যার শেখা হয়নি, 90 বছরে তার শেখা হবে না। এটা হচ্ছে বাস্তবতা। শামসুজ্জামান, তো বিএনপিকে কারো ভরসায় ছিল? ওই কথা মানে ভরসার কথাটা বলার আগে অন্য কিছু প্রসঙ্গ আসতে ওই বিষয়টা আছে। আসলে রাজনীতি বিষয়টা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার। অনেকে আছে না, ড্রেনের মধ্যে থেকে দেখেন পয়সা পড়ে গেছে, ওইটা তুলে সব করে পকেটে রাখবে। আবার কিছু মানুষ আছে তার অগাধ সম্পত্তি মানুষকে বিলিয়ে দিবে। বাংলাদেশের প্রেক্ষাপটও আছে, যেমন মৌলানা ভাসানী। পাকিস্তানের প্রথম বোধহয় সে আসাম পার্লামেন্টে সংসদ সদস্য ছিল, আর কখনো তিনি সংসদ সদস্য বা মন্ত্রী হন নাই, প্রধানমন্ত্রী তো হননি, কিন্তু তাকে রাজনৈতিক নেতাদের শিক্ষক বলা হয় বাংলাদেশে। এই যে আওয়ামী লীগ, আজকে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি ছিলেন, প্রতিষ্ঠা করেছিল মুসলিম লীগ, মুসলিম লীগ, আওয়ামী লীগ। আজকের যে আওয়ামী লীগের কথাটা আসছে, অনেকগুলো পর্যায় পেরিয়ে কিন্তু আজকের এই আওয়ামী লীগ। অর্থাৎ এই আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে গেছিলেন মৌলানা ভাসানী, বলেছেন এরা সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে পারবে না। আওয়ামী লীগ একসময় সরওয়ার্দী এবং জনাব শেখ মুজিবুর রহমান সাহেব 100 ছিলেন মানে মার্কিনপন্থী। পরবর্তীতে রাজনৈতিক বিবর্তনে সমাজতন্ত্রের পক্ষে যায় 70 বা 69-এর পরপর। মুক্তিযোদ্ধাকালীন সঙ্গে সময়ে তাজউদ্দিন সাহেব বা মুক্তিযুদ্ধকালীন যে সরকার, তারা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। তার আগ পর্যন্ত বলা যায় না, যখন শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধকালীন সময় বন্দী ছিলেন পাকিস্তানি কারাগার, তখন তো তার আর ভূমিকা পাকিস্তান মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ভূমিকা, খন্দকার মোশতাক ছিলেন তার পক্ষে। আমি এই কথাগুলো কেন নিয়ে আসলাম, যেমন শিশুকাল, যৌবনকাল, মধ্যবয়স, বৃদ্ধকাল, কেন আমি এটা বলছি? রাজনীতি বিবর্তনে একসময় এক এক জায়গায়, যেমন আওয়ামী লীগ এখন একটা স্বৈরতান্ত্রিক অবস্থানে চলে গেছে, যার গণতন্ত্রের জন্যে আপনি সচিবালয়ের বাইরে পিটায়ে মানুষকে মেরে ফেলছে। এখন মানুষ হত্যাকে আওয়ামী লীগ খুবই অন্যায় কাজ মনে করছে। ছাত্রলীগ পাকিস্তানে আমলে জালো জালো আগুন জ্বালো, এই যে স্লোগানটা, এই স্লোগানটা ছাত্র দলের বা বিএনপির না, এটা একসময় আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন, ন্যাপ, পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় তারা এটা দিয়েছে। এখন আবার আগুন দেখলে ভয় পায়। ক্ষমতায় যারা যখন গেছে তখন চরিত্র এক এক সময় এক একটা ভিন্ন ভূমিকা। এই যে ভারতের সঙ্গে যে আলোচনা সম্পর্কটা আসলো, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতায় ভারত মদতদাতা, এটা বললে ভারত অখুশি হবে। আবার আমার দেশে তারা যখন এখানে সমর্থন পাইছে, 7 সিস্টার্সে, স্বাধীনতা বলেন, লড়াই বলেন, ওই 10টা অস্ত্র বলেন, সবসময় পারস্পরিক একটা চাপ রাজনীতিতে এটা থেকে গেছে। এটা প্রকাশ্যে কখনো আসে না। অনুপ চেটিয়ার থেকে শুরু করে আমাদের ওখানে এই সন্তুল লামা তো ইন্ডিয়াতেই থাকতেন। এখন আবার প্রেক্ষাপটটা টোটালটা ঘুরে গেছে। এখন কে কত কার মানে হচ্ছে যে সাপ্লাই করছে, আমাদের এজেন্সিগুলো সেভাবে করছে। অর্থাৎ একটু আগে বললেন না যে ভারতের সঙ্গে আমাদের আলাদা কোনো ভূমিকা আছে কিনা, এটা এখন বোঝা যাচ্ছে না। ওই সময় যারা আছেন, আমাদের যারা এনএসআই অথবা ডিজিডিএফআই ছিলেন, অনেকে জেলখানায় মারা গেছে, জেল কাটতে কাটতে। তো এটা অপ্রকাশিত, মানে সব দেশের, আমার দেশে না শুধু, ভারতেরও, সারা বিশ্বের আর একটা ভূমিকা আছে। তা আমি ওই জায়গাটায় যাচ্ছি না যে শুধু আমরাই সমর্থন করছি এমন না, কিন্তু পার্শ্ববর্তী দেশও সমর্থন করছে পারস্পরিক চাপের জন্য। আপনি কাশ্মীরকে কি বলবেন? যখনই সমর্থন দেবেন, একসময় কিন্তু কাশ্মীরে বঙ্গবন্ধু শেখ মুজিব কাশ্মীরের যে বিষয়টি সবসময় পাকিস্তানের আমলে প্রেক্ষাপটে উনি সমর্থন করছেন। এখন কিন্তু থাকলে কি করতেন আমি জানি না। আমাদের দেশের সরকার কি করবে? আবার ফিলিস্তিনে, কাশ্মীর আর ফিলিস্তিনের ভিতরে খুব বেশি পার্থক্য নাই। এখন আমরা ক্রমান্বয়ে ওই দিকে চলে যাচ্ছি। অর্থাৎ নিজের
ক্ষমতাকে আমরা হারিয়ে ফেলছি। আমি মানে বেশি নির্বাচন এবং সরকার, যেমন আমেরিকার, যেটা আহমেদ হোসেন সাহেব বললেন, এখন আমেরিকাও সমর্থন করছে। কোনটা সমর্থন করছে? সরকারকে সমর্থন করছে, কাজ করতে চাচ্ছে। ইলেকশন কখনো মানে সমর্থন দিছে, ভালো ইলেকশন হয়েছে আমি আমার জানা মতে কোনো জায়গায় দেখি নাই। সর্বশেষ সপ্তাহ দুয়েক আগেও বোধহয় আমেরিকার এক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্ভবত তারা তাদের নির্বাচন ভিত্তিক তাদের অবস্থানেই আছেন। বিএনপি বা যারা নির্বাচন বয়কট করছে, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা তো আন্তর্জাতিকভাবে যে খুব বিচ্ছিন্ন, এটা আমার কাছ থেকে কিন্তু মনে হয় না। একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, যে এই নির্বাচন পরবর্তীতে আমেরিকার যে প্রতিনিধি দলটা বাংলাদেশে কিছুদিন আগে আসছিলেন, খেয়াল আছে? জি। তারা কিন্তু প্রথমে সরকারের সঙ্গে কথা বলে নাই। হয়তোবা আমেরিকার যে প্রতিনিধি দল আসছিলেন বিএনপির সঙ্গে আলোচনা করে কথা বলার তথ্যটা সম্ভবত তারা ঠিক করে নিয়েছিল। আমরা তখন জেলখানায় পত্রিকায় পড়ছি। সরকারের সঙ্গে বসতে যেতে এসে প্রথম, তারপরে বিরোধী দল হিসাবে বিএনপিতে, তাহলে অন্যরকম দেখাতো। আমার কাছে মনে হয়েছে তারা তো বিএনপির সঙ্গে কথাই বলবে না, কিন্তু এসেই তো বিএনপির সঙ্গে কথা বলছে। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে খুব বেশির অবস্থান পরিবর্তন হয়েছে মানে বাংলাদেশের রাজনীতি নির্বাচনে। হ্যাঁ, সরকার একটা তৈরি করছে, গত সরকার, আগের সরকার, এখনকার সরকার, অর্থাৎ স্বাধীন সার্বভৌম দেশের যে একটা সরকার থাকে তার যে শিরদাঁড়ার শক্ত ভূমিকা থাকে সেটি আছে কিনা। যদি না থাকে, এই নির্বাচন নামে যা হয়েছে সেটা মুক্তিযুদ্ধ, স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের যেসব নেতারা এখনও বেঁচে আছেন, গণতন্ত্রের জন্য যে স্বপ্ন লালন করছেন, তারা কষ্ট পাবে, এটা আমার কাছে মনে হয়েছে। আমি যে জিনিসটা বলি, এই যে বিএনপি বারবার নির্বাচন বয়কট করছে, আওয়ামী লীগের যে দাবি, নির্বাচন না করলে একটা দলের অস্তিত্ব থাকে না। আওয়ামী লীগও 3বার নির্বাচন বয়কট করছে। 88-তে 86 ইলেকশন করে আন্দোলনের মুখে হঠাৎ করে তারা আবার পদত্যাগ করছিল, করে 88 নির্বাচন করে নাই, 96 ইলেকশন করে নাই বিএনপির আমলে। তো এই যে নির্বাচন করে নাই, আবার 2006-এ তারা এবং জাতীয় পার্টি এইসব ইলেকশনগুলোতে জাতীয় পার্টির সঙ্গে তারা ইলেকশন করে নাই। অর্থাৎ ইলেকশন না করা, বিরোধী দলে গণতন্ত্রের জন্য আগুন জ্বালানো, সচিব পর্যায়ের মানুষকে দিগম্বর করে দেওয়া, এদিক থেকে চ্যাম্পিয়ন আওয়ামী লীগ। বিএনপি ওখানে শিশু। এই জিনিসগুলো যদি আপনি ইতিহাসের আলোচনায় নিয়ে আসেন, তাহলে দেখবেন এই জায়গায় আওয়ামী লীগের মতো, ও শব্দ বললে হয়তো আহমেদ হোসেন কষ্ট পাবে, অন্য কেউ করতে পারে না। জি, মিস্টার আহমেদ হোসেন, অনেকগুলো প্রসঙ্গ আলোচনা হচ্ছে এবং দুর্নীতি নিয়ে তো বাংলাদেশে বহু পুরনো আলোচনার বিষয়। আপনাদের সরকারের আমলে প্রচুর আলোচনা হয়েছে এবং সর্বশেষ দুটো উদাহরণ মানে খবর যেটি বেরিয়েছে, একজন প্রাক্তন পুলিশ প্রধানের এবং মাতার বাড়িতে বিভিন্ন ইকুইপমেন্টস কেনার ক্ষেত্রে যেই মূল্য দেখানো হয়েছে, যা মূল্য তার চেয়ে বেশি হাজার হাজার গুণ, এগুলো আসলে কি বার্তা দিচ্ছে? মানে এগুলোতে দুদক তো সক্রিয়, এটা স্বীকার করেন? তো দর্শকদের অস্বীকারের বিষয়, দুদক আমি তো তো সক্রিয় শুনতে চাইছি আপনার। এবং দুদক যারা দুর্নীতিবাজ তাদের ব্যাপারে আনকম্প্রোমাইজিং, এবং তারা কাজও করছে ভালো। ইতিমধ্যে তো আপনার এই যে আপনার সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত ছিল, তাদের বিচার কিন্তু হয়ে গেছে। এবং যে অফিসারের কথা বললেন, এই তথ্যটা কিন্তু আপনি পেয়েছেন দুদকের কাছ থেকে। ইজ ইট রাইট? আমি পত্রিকায় দেখেছি, দুদকের রেফারেন্স পড়তে পড়তে অনেক লোক টায়ার্ড। কাজে আমি কোনো পুলিশ অফিসারের দুর্নীতিকে ডিফেন্ড করার জন্য কি নাম সাবেক আইজি? বেনজির আহমেদ। মিস্টার বেনজির আহমেদ। যাক, সোয়াট, কোনো পুলিশ অফিসার বলেন, কোনো সিভিল অফিসার বলেন, কোনো সচিব বলেন, কারোই দুর্নীতি, ইভেন কোনো রাজনীতিবিদ বলেন, কারো দুর্নীতিকে ডিফেন্ড করার জন্য আমরা রাজনীতি করি না। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নেই, জিরো টলারেন্স। এই নীতিতে তিনি আছেন, তার প্রমাণ কি পাচ্ছেন না? ইভেন তার পরম আত্মীয় যারা ছিলেন, নাম নাইভা বললাম,
তারা কি দেশে আছে এখন? হাউ মাচ প্রাইম মিনিস্টার কতটুকু দুর্নীতির প্রশ্নে আপোষহীন এবং জিরো টলারেন্স, তার মধ্যে কি প্রমাণ মিলে? আমি আপনার প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিলাম। দ্বিতীয়ত, আপনি এখানে দুদুভাই কিছু কথা বলেছেন যে আমেরিকান প্রতিনিধি দল বিএনপির সাথে দেখা করেছে, এর মধ্য দিয়ে বিএনপি একটু আত্মতৃপ্তির ঢেকুর দিতে গিয়েছে মাত্র। বিএনপির সাথে দেখা করেছে, এটাই তাদের সুখ, এটাই তাদের শান্তি, এটাই কি তাদের সাকসেস? 6 দফা যখন বঙ্গবন্ধু দিয়েছেন, আপনার মনে থাকার কথা, ইতিহাসে পড়েছেন, তখন অনেকেই অপস্য করেছিল। যখন সাকসেস হয়, রং ডিসিশন যখন সাকসেস হয়ে যায়, তখন রাইট হয়ে যায়। আপনি যদি বলেন 96-এ আমরা ইলেকশন বর্জন করেছি যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা সফল হয়েছি। আমরা কিন্তু সেদিন ব্যর্থ হইনি। বিএনপি গভর্নমেন্ট রিজাইন করতে বাধ্য হয়েছিল আমাদের আন্দোলনের চাপে। একটা আন্দোলন যখন তৈরি করবেন, সে আন্দোলনের সাকসেস হয় কখন? যখন আপনার ফলাফল আপনার পক্ষে আসে। আমরা যা চেয়েছিলাম তাই তো হলো। বেগম জিয়াকে রিজাইন করতে হয়েছিল, বিএনপিকে রিজাইন করতে হয়েছিল। এটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা মিন করে তা করে, তা করার মতো পার্টি হচ্ছে আওয়ামী লীগ। ইটস এ পলিটিক্যাল পার্টি। হাউ টু বিল্ড আপ পলিটিক্স, হাউ টু বিল্ড আপ মুভমেন্ট, এটা আওয়ামী লীগ জানে। এবার আপনি যদি বলেন মৌলানা ভাসানী সাহেব 54 সনে পার্টি ব্রেক হয়েছে টাঙ্গাইলে। টাঙ্গাইল এটা সম্ভবত ছিল এই কাকমারি সম্মেলন, সেখানে পার্টি ব্রেক হয়েছে। সোহরাওয়ার্দী সাহেব এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মধ্যে বৈদেশিক নীতিতে বিরোধ দেখা দিয়েছে। সেই থেকে ভাসানী সাহেব হয়ে গেলেন চীনপন্থী, কারেক্ট বলেছেন। তখন সোহরাওয়ার্দী সাহেবকে বলা হতো আমেরিকানপন্থী। বৈদেশিক পলিসিতে তখন বিরোধ দেখা দিয়েছে। এটা এই থেকে তখন আওয়ামী লীগ ছেড়ে তিনি ন্যাপ গঠন করলেন। এটা ইতিহাসের ধারাবাহিকতা। আবার এই কথাও তো সত্য, বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ডিক্লেয়ার করলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার সাথে একাত্মতা ঘোষণা করলেন। আপনি যদি বলেন 70-এর নির্বাচনের আগে কিন্তু আপনার নির্বাচনে যাওয়ার পক্ষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন না। মানে এলএফওর আন্ডারে বঙ্গবন্ধু কিন্তু গিয়েছেন। তিনি গিয়েছেন এই কারণে যে পাবলিক পিপুলস ম্যান্ডেটটা কার পক্ষেই যায়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব নির্বাচনে যাননি, বাট মুসলিম লীগের নেতারা খাজা খয়েরউদ্দিন, মোনেম খান, আদার্স নুরুল আমিন, তারা বলে তারা বাংলাদেশের নেতা, পূর্ব পাকিস্তানের নেতা। বঙ্গবন্ধু নির্বাচনে অংশ নিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রয়োজন ছিল। ম্যান্ডেটের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটু আসি আপনার কাছে, আমি একটু শেষের দিকে, যেহেতু শামসুজ্জামান দুদু, দ্যাটস কনক্লুডিং রিমার্কস, 2 মিনিট সময় আপনার জন্য। এখানে আওয়ামী লীগ ব্রেক কখনো হয় নাই। মৌলানা ভাসানী আওয়ামী লীগ থেকে চলে গেছেন, যে এটি মানে বৈদেশিক নীতি না। এই দলটি যিনি প্রতিষ্ঠা করছেন, সেটা দিয়ে তিনি মনে করছেন ভবিষ্যৎ পুরো পাকিস্তান বা পাকিস্তানের জন্য ভালো কিছু করা যাবে না। সেখান থেকে বেরিয়ে গিয়ে সমাজতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি, ন্যাশনাল আওয়ামী পার্টি, পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি, যেটা ন্যাপ বলা হতো, সেখানে গেছেন। আমি এটা ডিপেন্ড করছি না সেই সময় রাজনীতি, ওই রাজনীতি আর এখনকার রাজনীতি একেবারে ভিন্ন প্রেক্ষাপট। যেমন মৌলানা ভাসানী বা শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, মানে ওই সময় যে দৃষ্টিভঙ্গি এখনকার নিতে, যেমন আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, যেমন কেয়ারটেকারের সরকারের জন্যে আওয়ামী লীগ এমন কোনো ঘটনা নেই আন্দোলন, ওইটা যেটা আহমেদ হোসেন দাবি করলো, তারা এটা প্রতিষ্ঠা করতে পারে। আবার ভালো জিনিস এটা তারা বাতিলও করতে পারে। যেমন 3 বছরের মাথায় স্বাধীনতার 3 বছরের মাথায় বাকশাল করছে পারে, এবং এই বাকশাল ইতিহাসে এমন একটি জিনিস টোটাল বাংলাদেশের মধ্যে রাজনীতিতে আপনি ব্যাপক আলোচনায় যাওয়ার সুযোগ নাই ওই বাকশাল নিয়ে, কারণ ওখানে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক মানে অনেক ঘটনা চলে আসবে। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। ঠিক তেমনি কেয়ারটেকার প্রতিষ্ঠা, কেয়ারটেকার বাতিল সম্পূর্ণভাবে তৈরি হয়েছে রাজনৈতিক কারণে, ক্ষমতায় থাকার জন্য। আওয়ামী লীগ এখন আমি বলবো ক্ষমতার দাসত্ব করছে। রাজনীতিতে বা গণতন্ত্রের স্বাধীনতার
এটা ধারে কাছে আছে বলে আমার কাছে না। যেমন একসময় ভারতের প্রায় 70 বছর ধরে অথবা 60 বছর ধরে কংগ্রেস ভারত শাসন করছে, কিন্তু কংগ্রেসের এখন আর ওই অবস্থায় নাই। এখন বিজেপি করছে যে 2টা সিটে পায় নাই, তার মানে এই নয় যে ইতিহাসে কংগ্রেসের কোনো ভূমিকা নেই। সেই জন্য আমি বলবো শেষ করতে যে আমরা যত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো গণতন্ত্রে, মানুষের ভোটাধিকারে। বেনজির যেমন দাসত্ব করছিল, কিন্তু বেনজির এখন আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে। যে কথাই বলুক, এখনো কিন্তু বেনজিরের নামে কোনো মামলা হয় নাই, এই সরকারও করে নাই, দুদকও করে নাই। সেহেতু আমরা দুর্নীতির মধ্যেই আছি। যে এখানে একটা পার্টি রাজনীতির চরিত্র কিন্তু তার প্রোগ্রামের মধ্য দিয়ে ফুটে ওঠে। যে লক্ষণীয় বিষয় আপনি দেখবেন, 25শে মার্চের যে গণহত্যা দিবসটা আমরা পালন করি, আর বিএনপি করে না। এই না করার মধ্য দিয়ে কিন্তু তার রাজনৈতিক চরিত্রটা পরিষ্কার হয়ে যায়। যেমন গাজায় আজকে গণহত্যা চলছে, গাজার গণহত্যার ব্যাপারে আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনা কিন্তু সোচ্চার, বিএনপি কিন্তু সেই ক্ষেত্রে নীরব। এর মধ্য দিয়ে কিন্তু আর রাজনৈতিক চরিত্রটা কোন মুখী এটা কিন্তু ফুটে ওঠে। আপনি যে কথাটা দুদু ভাই বলেছেন, 71-এর মুক্তিযুদ্ধেও কিন্তু আমেরিকা আমার পক্ষের ছিল না, এবং সারা দুনিয়াও পক্ষে ছিল, ভারত ছিল, রাশিয়া ছিল, তবে অনেক দেশই পক্ষে ছিল, অনেক দেশই বিপক্ষেও ছিল। কিন্তু আজকের প্রেক্ষাপটেও হয়তো কেউ কেউ বিরোধিতা করেছে, কিন্তু বাস্তব কথা হলো আলটিমেটলি আমরা নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় বসেছি। এই ক্ষমতা বসার জন্য আমরা নির্বাচন করিনি, ক্ষমতায় বসেছি দেশের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোন পথে যাচ্ছে, এখন কী করছে, এখন তার রাজনৈতিক প্রোগ্রামটা কী? হঠাৎ করে বিএনপি ভারত বিরোধী স্লোগান দেওয়া শুরু করেছে। আপনি 71-এর মুক্তিযুদ্ধে যেদিন আনুষ্ঠানিকভাবে ওয়ার ডিক্লেয়ার হলো, এর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে থেকেই আপনার পাকিস্তানের গাড়ির স্টিকারে বিভিন্ন ওয়ালে ক্রাশ পাক ইন্ডিয়া, ক্রাশ ইন্ডিয়া স্লোগান দিচ্ছে, দিয়ে একটা মানসিক জমিন তৈরি করছে। হঠাৎ করে ভারত বিরোধী বক্তব্য দিয়ে কি তারা পাকিস্তানকে খুশি করতে চাচ্ছে? ভারতীয় পণ্য বর্জন করার মধ্য দিয়ে তারা কি পাকিস্তানি পণ্য আমদানির সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে? তাহলে কি আমরা বুঝবো না ভারতকে ত্যাগ করো, ভারতীয় পণ্য বর্জন করো, পাকিস্তানি পণ্য ফিরিয়ে আনো, পাকিস্তানকে আবার ডেকে আনো? এর মধ্যে আমরা বুঝতে পারি না। কোথাও একটা পার্টির ভাবনাই হচ্ছে পাকিস্তানি ধ্যান ধারণা, পাকিস্তানি ভাবনা। পাকিস্তান কখনো একটা পার্টির আইডল হতে পারেন না, বাট বিএনপির কাছে এখন আইডল। পাকিস্তান যখন মরে যাচ্ছে তখনও তার কাছে আইডল হয়ে যাচ্ছে, কারণ বিএনপি যখন শেষ হয়ে যাচ্ছে, পাকিস্তানও আপনার শুকিয়ে যাচ্ছে। এই শুকিয়ে যাওয়া পাকিস্তান আর শুকিয়ে যাওয়া বিএনপি আজকে ঐক্যতান গড়ে উঠছে, বন্ধুত্ব করে উঠছে চেতনার দিক থেকে। এটা হচ্ছে আজকে দুর্ভাগ্যের বিষয়। দুর্ভাগ্য হলেও বাংলাদেশ একটা অপশক্তির শেষ ঠিকানা শেষ হোক। জামাত যখন তার হিয়ার মাঝে লুকিয়ে থাকে, সেই বিএনপি কখনো আর রাজনৈতিকভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ হতে ফিরে আসতে পারে না, ফিরে আসবে না। সেই কারণেই আমরা সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আছি, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই করছি, লড়াই চালিয়ে যাব। সেখানে আমরা পরাভূত হব না, আমরা জয়ী হব। শেখ হাসিনা জয়ী হবে, আওয়ামী লীগ জয়ী হবে, আদর্শ আমাদের জয়ী হবে। বঙ্গবন্ধুর আদর্শের পথে এই বাংলাদেশ আছে, যাবে। এই বাংলাদেশ হারিয়ে যাবে না। যতদিন পৃথিবী আছে, সূর্য আছে, আকাশে তারা আছে, চন্দ্র আছে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন আদর্শের পতাকা হয়ে, আদর্শের মানুষ হয়ে। তার ফিলোসফি হচ্ছে আমাদের চলার পথ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামসুজ্জামান দুদু এবং মিস্টার আহমেদ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, 53 বছর আগে বাংলাদেশের জন্ম হয়েছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে। গণতন্ত্র নিয়ে এখনও গণতন্ত্রের ধরন ধারণ নিয়ে বাংলাদেশে বিতর্ক আছে, কিন্তু বাংলাদেশকে এটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই, এবং সেই লক্ষ্যে আমরা আশা করব যে আমার দুপাশে বসা যে দুটো পক্ষ আছে তারা একসঙ্গে কাজ করবেন। অন্তত এই বিষয়ে কি প্রক্রিয়ায় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় সেই জন্য একটা সংলাপের মতো পরিস্থিতি তৈরি করবেন এবং সমঝোতার ভিত্তিতে সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।